জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনের পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাক মুস্তাফা। একদিকে জমজমাট নির্বাচনী প্রচারণা, জেলায় জেলায় বড় দুই দলের নির্বাচনী জনসভায় দেখা যাচ্ছে লাখো লাখো মানুষ। এরই মধ্যে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসছে প্রচারণার মাঠে সংঘাত সংঘর্ষের খবর। আজও দুই জেলায় সংঘর্ষে আহত প্রায় 70 থেকে 80 জন। প্রচারণার মাঠে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ বাড়ছে। ভোটের দিন ভোট আর ভোটারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিএনপি জামায়াত জোট সহ প্রায় সব প্রার্থীদের। বড় দুই জোট দিয়েছে কেন্দ্র পাহারার ঘোষণা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোয় দখল বিশৃঙ্খলার শঙ্কাও জানাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী আর গোয়েন্দা সংস্থা। তাহলে প্রশাসন কি করবে? ইসি বলছে নিরাপত্তার দায়িত্বে থাকছে প্রায় 9.5 লাখ সদস্য। 500 ড্রোন দিয়ে চলবে নজরদারি, থাকবে 25,000 বডি ওন ক্যামেরা। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসা এবং নিরাপদে ঘরে ফেরা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি আইজিপি দিয়েছেন তা কতটা রক্ষা করা সম্ভব হবে? ওদিকে ইসির সাথে দেখা করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্পষ্ট করেছেন তারা কোনো দলের পক্ষে নয়, যে কোনো নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায় ওয়াশিংটন। এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে যুক্ত আছেন শফিকুল হক মিলন, রাজশাহী 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক বিএনপি। আমাদের সঙ্গে যুক্ত আছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু, নাটোর 1 আসনে স্বতন্ত্র প্রার্থী। আমাদের সঙ্গে আছেন বগুড়া 3 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। আপনাদের চারজনকেই স্বাগত। আমি শুরুতেই যেতে চাই শফিকুল হক মিলনের কাছে। আগামীকাল উত্তরবঙ্গর যে নির্বাচনী জনসভা এবং প্রচারণা, সেটিতে যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনারা সবাই নিশ্চয়ই বেশ ব্যস্ত সময়ও কাটাচ্ছেন। আমি আজকে সারাদিনও দেখছিলাম যে প্রস্তুতি, যে জনসভা মঞ্চের প্রস্তুতি সবগুলোই দেখছিলাম। 6টি জেলায় তিনি যাবেন এবং জনসভা করবেন। বিভিন্ন জায়গায় তিনি এরই মধ্যে গিয়েছেন এবং স্থান ধরে ধরে এবং সেই সব জায়গার সমস্যাগুলো ধরে ধরে তিনি তার আই হ্যাভ এ প্ল্যানের যে অংশগুলো, সেই প্ল্যানের অংশগুলো তিনি জানিয়েছেন। অনেক কিছুই তিনি যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো তিনি দিচ্ছেন। উত্তরের জেলার জন্য আসলে সংকটগুলো কি কি প্রতিশ্রুতি আসতে পারে সেই বিষয়টাও যেমন আপনার কাছে জানতে চাই। একই সঙ্গে আরেকটা প্রশ্ন এখনই করে রাখি। বিরোধী শিবির থেকে বলা হচ্ছে, বিশেষ করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ, তিনি বলেছেন বিএনপি প্রান্তিক জনগণকে বিভ্রান্ত করছে। এর উত্তরটাও জানতে চাইব। ধন্যবাদ। আপনার মাধ্যমে টেলিভিশনের এবং চ্যানেল, আমাদের এই যমুনা টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতাদেরকে, আসলে বিগত যে কোনো দিনের চাইতে এইবারের যে জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটি একটু আলাদা। কারণ এই নির্বাচনের আয়োজকই হচ্ছে দেশের মানুষ, জনগণ। তারা এই জন্য দীর্ঘ 17 বছর অপেক্ষা করতে হয়েছে। আগে নির্বাচন হয়েছে প্রহসনের, কখনো বিনা ভোটের, কখনো পরের দিনের ভোট আগের রাত্রে, অথবা তুমি আমি ডামি। তো সেই ক্ষেত্রে জনগণকে আন্দোলন সংগ্রাম করে আজকের এই নির্বাচনের দিন, ক্ষণ, তারিখ আদায় করতে হয়েছে। সেই জন্য এই আপনি যে টপিকটা দিয়েছেন রাজনীতি, এটা আসলে এটা অত্যন্ত যথার্থ হয়েছে বলে আমার মনে করি। যে বাংলাদেশের রাজনীতিতে এখন বহুমুখী রাজনীতিবিদরা আছেন এবং তারা এক এক সময় এক এক কথাবার্তা বলেন, আমরা শুনি। আবার আপনি শুরুতেই বললেন যে আমেরিকার লোকজন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বলেছেন ওরা কারো পক্ষে না। এইগুলো হচ্ছে সম্পূর্ণ আমার কাছে ক্লাইম্যাক্স মনে হয়। ওনাদের কেন মানে কারো পক্ষে অথবা বিপক্ষে যেতে হবে, এইটা প্রথম আমার প্রশ্ন। কিন্তু এখন যে বিষয় সেইটা হচ্ছে যে নির্বাচনের ট্রেনটা চালু হয়েছে, এইটা তো আর থামানোর কোনো মানে সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। সেজন্য আমাদের নেতা, আমাদের চেয়ারম্যান মহোদয়, যিনি গত 25 ডিসেম্বর বাংলাদেশে তার নিজ দেশে স্বদেশ প্রত্যাবর্তন করে দেশ ও জাতির সামনে অনেক কিছু খোলসা করেছেন। আগামী দিনে কিভাবে বিএনপি তার কর্মপরিকল্পনা নিয়ে এগোবে সেগুলো যেমন ক্লিয়ার করেছে, পাশাপাশি আমরা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ডিভিশন থেকে আমরা নিজেরা যারা আমাদের নির্বাচনী এলাকা থেকে কাজ করে আমরা
যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে এখন জনগণের দোরগোড়ায় যাওয়ার ছাড়া অন্য কোনো রাজনীতি নাই। জনগণের কাছে জবাবদিহিতা থাকাটাই হচ্ছে এখন সবচেয়ে বেশি মানে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আমি বলছি যে আমাদের বিভিন্ন এলাকা ভিত্তিক সমস্যাগুলি জানার এবং বোঝার চেষ্টা করা হচ্ছে, এবং সেখান থেকে আমাদের যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা, বিশেষ করে রাষ্ট্র মেরামত বলতে যেটা বোঝায় অকেজো রাষ্ট্র, যে রাষ্ট্র নষ্ট হওয়ার পথে সেই রাষ্ট্রকে মেরামত করার জন্য অথবা সেই রাষ্ট্রকে ঠিকমতো পরিচালিত করার জন্য যে আমাদের 31 দফা, সেইটি হচ্ছে বাস্তবায়ন করাটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং ওই প্ল্যান নিয়েই আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান অফ দ্য পিপুল অফ দ্য কান্ট্রি, এবং এইটা আমি মনে করি যে এখন দেশের মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে। যেমন আমাদের রাজশাহীতে আমরা যমুনাই পাড়ের মানুষ, বগুড়ার পর থেকে এই যে আমরা সিরাজগঞ্জের পর থেকে এই যমুনাই পাড়ের মানুষ, আমাদের বিভিন্ন সময় আমরা দেখি যে কিছু না কিছু তো আমরা পিছিয়ে আছি। সেদিক থেকে উত্তরাঞ্চলের মানুষ হিসাবে আমি রাজশাহীর কথাই বলি যে আমাদের এখানে অনেক সম্ভাবনাময়ী বিষয়গুলি আছে। যেমন আমরা সারা দেশের আমরা হচ্ছে খাদ্য সরবরাহ করি, আমরা শাকসবজি সরবরাহ করি, আমরা হচ্ছে মাছ সরবরাহ করি, আমরা হচ্ছে ফল সরবরাহ করি, কিন্তু আমরা এক্সপোর্ট করি না কিছুই। তো এখানে তো আমাদের মুখ্য দাবি হয়ে দাঁড়িয়েছে যে আমরা যেন সরাসরি আমাদের শাহ মখদুম প্রসাদ আলানুর যে হচ্ছে টার্মিনাল আছে আর এয়ারপোর্ট আছে, সেখান থেকে আমরা যদি সরাসরি বিদেশে আমরা যদি এক্সপোর্ট করতে পারতাম, এটা যেমন আমাদের মুখ্য দাবি। পাশাপাশি আমাদের পদ্মা, যে পদ্মা হচ্ছে কোনো জায়গায় গঙ্গা, কোনো জায়গায় পদ্মা, আমাদের এখানে পদ্মা, এই পদ্মা নদী যখন বর্ষা মৌসুম তখন অনেক পানি থাকে, এবং আবার যখন অন্য মৌসুম শুষ্ক মৌসুম তখন একেবারে পানি থাকে না। তার মানে কি, এটা তো আমাদের আমরা তো একেবারে ওই গঙ্গার যে বাঁধ সেখান থেকে আমরা এই জিনিসগুলো পাই। যে আমাদের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি মোতাবেক আমরা যখন মানে ঘরে ঘরে আমাদেরকে পানি দিয়ে দেয় ওই সময় যখন বর্ষা থাকে তখন, আর একেবারে পানি নিয়ে নেয় বা পানি দেয় না যখন শুষ্ক মৌসুম তখন। তো এইরকম অনেক বৈষম্য আছে, সে সমস্ত মৌলিক বিষয়গুলি আছে। পাশাপাশি হচ্ছে আমরা এই যে শিক্ষানগরী, এই শিক্ষানগরী হচ্ছে রাজশাহী শহরে অনেক কিছু আছে। এখানে একটা কৃষি কলেজ করা হয়েছিল, ওটা কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্য, কিন্তু আমরা দেখেছি যে বিগত দিনে কলেজটাকে একটা ফ্যাকাল্টি করে দেওয়া হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এইটা আমার পাওয়া মোহনপুর মানুষের একটা মানে অনেক মানে বলে না নদীর কান্না। বুঝতে পেরেছি, এরকম আরো অনেকগুলো চাওয়ার বিষয় আগামীকাল হয়তোবা আমরা জনাব তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে সেই বিষয়গুলো জানতে পারবো। আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমরা যেতে চাই নূর মোহাম্মদ আবু তাহেরের কাছে, বগুড়া 3 আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী। প্রথমত যেটি জিজ্ঞেস করছিলাম আগেও, বিএনপি কি বিভ্রান্তি ছড়াচ্ছে বলে যে অভিযোগ করা হয়েছে যে তৃণমূলে অথবা হচ্ছে ভোটারদের দ্বারা দ্বারা যে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে, এই যে একটা অভিযোগ, এই অভিযোগের আসলে ভিত্তিটা কি, এটা যেমন জানতে চাইব। আরেকটা বিষয়, বগুড়ায় তারেক রহমানের জনসমাবেশ আছে, অর্থাৎ আপনি যেই আসন থেকে প্রার্থী হচ্ছেন সেই আপনাদের জেলায়ও তিনি যাচ্ছেন। ওই এলাকায় সাধারণত আমরা শুনে এসেছি বিএনপির ভোট ব্যাংক বলে এক ধরনের প্রচার করা হয়। সেখানে জামায়াতের অবস্থান কেমন, এবং ধানের শীষ বাদ দিয়ে ওই এলাকার ভোটাররা দাঁড়িপাল্লায় এবার কেন ভোট দিবে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই পজিটিভ অ্যাপ্রোচে শুরু করি। আমাদের বগুড়াতে দীর্ঘদিন পরে বগুড়ার সন্তান জনাব তারেক রহমান সাহেব আসছেন, বিএনপির সম্মানিত চেয়ারম্যান। আমরা তাকে স্বাগত জানাই। বগুড়াবাসী সত্যই উজ্জীবিত তাকে রিসিভ করার জন্য। আমরা আশা করি তার সফরের মধ্য দিয়ে বগুড়াতে রাজনৈতিক সম্প্রীতি এবং আগামী নির্বাচনের ক্যাম্পেইনটা আরো উৎসবমুখর পরিবেশ হবে এবং বগুড়ার রাজনীতিতে আরো একটা গতি ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। আমরা ওয়েলকাম করছি, বগুড়া 3 থেকে আমি তাকে ওয়েলকাম করছি। দ্বিতীয়ত, আপনি যেমনটি বলছেন বিএনপি আমাদের বিরুদ্ধে যে সব ধরনের গুজব তৈরি করছে নিয়ে আপনি যেমনটি বলেছেন, আমরা বিনয়ের সাথেই বলি, আমরা আশা করেছিলাম ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের পরে আমরা সবাই দেশের জন্য একসাথে কাজ করব, বাট আনফর্চুনেটলি আমাদেরকে যেভাবে অ্যাড্রেস করা হচ্ছে অনাকাঙ্ক্ষিত। আমি বিনয়ের সাথেই বলবো
যে আমাদেরকে বলা হচ্ছে আমরা জান্নাতের টিকিট বিক্রি করে দিচ্ছি। তো আমি খুবই দৃঢ়তা বিনয়ের সাথে বলি যে না, আমাদের হাতে জান্নাতের টিকিট নেই, এবং এ ধরনের কোনো বক্তব্য আমরা দায়িত্বশীল পর্যায়ে কোনো জায়গা থেকে দেওয়ার কোনো সুযোগই নেই। এ ধরনের কোনো আলাপ আমরা বিনয়ের সাথে খারিজ করি। এ ধরনের কোনো চিন্তার দৃষ্টিভঙ্গি আমাদের মাঝে নেই। আপনি জেনে থাকবেন আমাদের নারী কর্মীদের কি পরিমাণ হেনস্থা করা হচ্ছে, এবং তাদেরকে আপনি সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আপনি দেখেছেন কি পরিমাণ অশ্লীল কথা বলা হয়েছে। আমি উচ্চারণ করতে চাই না, আনফরচুনেটলি খুব অ্যাগ্রেসিভ মুডে আমাদের নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে যেখানে সেখানে। এরপরে আমাদের একটা বক্তব্য দেওয়া হচ্ছে যে আমরা বিকাশ নাম্বার নিয়ে নিচ্ছি, মানুষের কাছ থেকে বিকাশ নিচ্ছি। আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে চট্টগ্রামে কি হয়েছে। গিয়াস কাদের চৌধুরী, সম্ভবত চট্টগ্রাম 4-এর প্রার্থী, এক্স্যাক্টলি আমি নামটি বলতে পারছি না, তিনি উইথ ডকুমেন্টস, তার নির্বাচন পরিচালনা কমিটি উইথ ডকুমেন্টস ভোটার হাদিয়া স্লিপ তৈরি করেছেন, ভোটার সম্মানী স্লিপ তৈরি করেছেন। নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট দিস, দে আর টকিং অ্যাবাউট জামাত মানুষের বিকাশ নাম্বার নিচ্ছে। নো, আমাদের হাতে এ পরিমাণ ঋণ খেলাপির টাকা হাতে নেই, আমরা এ পরিমাণ ক্যাপাবল মানুষ নই। মানুষের, আমার আসনে 3.5 লক্ষ ভোটার, তাদের বিকাশ নাম্বার নিয়ে তাদের প্রত্যেককে আমরা 500, 1000 টাকা, 2000 টাকা বিকাশ করব, এ পরিমাণ টাকা আমাদের হাতে নেই। তাদের হাতেই টাকা আছে যারা ফ্যামিলি কার্ডের নামে কখনো 2000, কখনো 10,000, কখনো 20,000 টাকা সাবমিট করছে, তারা হয়তো এটা করছে। আপনি প্রুফ দেখবেন যে তারা তাদের জায়গা থেকে এই কাজটি করছে। তো আমরা জায়গা থেকে বলি যে ইন ইলেকশন কম্পিটিশন থাকবে। ইন ইলেকশন, আমরা ইলেকশন না করলে কি বিএনপির সাথে কেউ কম্পিট করতো না? কেউ কি তাদেরকে ডিফেন্ড করতো না? অবশ্যই করতো। বাট আনফরচুনেটলি যাদের সাথে দীর্ঘদিন আমরা এক মঞ্চ শেয়ার করলাম, যাদের সাথে আমরা মিছিল শেয়ার করলাম, যাদের সাথে আমরা অনেক ত্যাগ তিতিক্ষা করলাম, তারা এখন এই অ্যাপ্রোচে কি পৌঁছে গেছেন যে আমরা ইলেকশন মাঠ থেকে সরে দাঁড়াবো, তাহলে তো সেই ফাঁসিবাদের দিকে আমরা যাত্রা শুরু করছি। আমরা বলি যে কম্পিটিশন থাকবে, উই আর রেডি টু ফেস এনি কম্পিটিশন। এই ইলেকশনে আমরা বলেছি আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, যেখানে সেখানে বলা হচ্ছে যে ইলেকশন করতে হবে না। আমার বগুড়াতে প্রকাশ্যে বলা হয়েছে, এখানে তখন আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি জীবিত ছিলেন, সেই সময় পরিষ্কার করে বলা হয়েছে এখানে তার এগনিস্টে কেউ নির্বাচন করতে পারবে না, জান্নাতবাসী করুন, তিনি বাংলাদেশের নেত্রী। তো তিনি কম্পিটিশন, আমি তার ব্যাপার, যেহেতু তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাকে তার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে বলছি যে এই ধরনের বডি অ্যাপিয়ারেন্স এখনো চলছে। তো দেখুন, আমি অনুরোধ করি যে এই ধরনের অ্যাপ্রোচ সবাইকেই থাকতে হবে, আমাদের পক্ষ থেকে যদি হয়। থার্ডলি, আপনি যেমনটি বলেছেন বগুড়াতে বিশেষ দলের, বিশেষ করে বিএনপির ঘাঁটি মনে করা হয়, আমরা কেমন কম্পিট করবো আপনি বলেছেন। আমরা খুবই বিনয়ের সাথে বলি, জাস্ট ওয়েট, 12ই ফেব্রুয়ারি রাত্রিতে ইনশাল্লাহ প্রমাণিত হবে যে বগুড়াতে যে রেটরিক সরানো হয়েছে সেটি কতটুকু টিকে। হ্যাঁ, আমরা অপোজিশনের, আমাদের সম্মানিত বিএনপি একটা বিগার পার্টি, তাদেরকে রেসপেক্ট করি, তারা তাদের জায়গা থেকে এখানে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসা, আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বাসা, জাস্ট আমরা তাদেরকে অনার করি। বাট একই সাথে সময় চেঞ্জ হয়েছে, প্রজন্ম চেঞ্জ হয়েছে, চিন্তা চেঞ্জ হয়েছে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে। আমরা এই প্রজন্ম নির্বাচনের মাঠে আছি, ইউল সি ইনশাআল্লাহ বগুড়া থেকে যে ব্যর্থ হবে, বাংলাদেশ উইল বি সারপ্রাইজড ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি নারীদের উপর যে হেনস্থার যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো বলছিলেন, আমরা বেশ কয়েকদিন যাবতই এই হেনস্থার অভিযোগগুলো পাচ্ছি। আজ আবার ভোলা 4 আসনে নির্বাচনের প্রচারকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী AKM কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল সহ 3 সন্তানের উপর হামলার অভিযোগ উঠেছে, এবং সেই অভিযোগটা করা হচ্ছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এই বিষয়টাতে আপনারা কি বলবেন, শুনেছেন কিনা? কোনো আক্রমণ যদি জামাতের পক্ষ থেকে আক্রমণ হয়, আমি জামাতের একজন ক্যান্ডিডেট হিসাবে তীব্র নিন্দা জানাচ্ছি। এটি পানিশেবল অকারেন্স। জামাতের কোনো কর্মী যদি এই কাজটি করে থাকে, স্টিল আমি এখনো ইনফর্ম না, আমি নির্বাচনের ক্যাম্পেইন থেকে এসেছি, আমি আপনার সেই বক্তব্যকে যদি আমি ট্রু সেন্স ধরে নেই, জামাতের কোনো কর্মী যদি এই কাজটি করে থাকে তাদেরকে পানিশমেন্টের মুখোমুখি করতে হবে। কোনো নাগরিককে, নট অনলি নারী, কোনো নাগরিককে যদি আমার দল করলে বৈধ হয়ে যাবে, নট, অ্যাবসলিউটলি নট। আমি যদি ঘটনা ঘটে থাকে আমরা তার নিন্দা জানাচ্ছি, এবং যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে পানিশমেন্টের মুখোমুখি করার আমি বিনীত। জি, আপনার উত্তরটা পেয়েছি। আমরা যেতে চাই এনসিপির কাছে। যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ আছেন আমাদের সঙ্গে। আসলে আলোচনাটা করতে গেলে এখন আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়টাই সবার আগেই আলোচনায় করতে হয়। সেটি হচ্ছে বেশ কয়েকদিন যাবত আমরা দেখছি এ নিয়ে মির্জা আব্বাস বনাম নাসিরউদ্দিন পাটোয়ারি এক ধরনের একটা বাকযুদ্ধ, এবং সবকিছুই চলছে।
গতকাল ডিম নিক্ষেপের যে ঘটনা আমরা শুনতে পাচ্ছি, আলাউদ্দিন শুনতে পাচ্ছেন? আচ্ছা, ডিম নিক্ষেপের যে ঘটনা, ওই ঘটনার প্রেক্ষিতে নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন, আমার ধৈর্যের বাঁধ ভাঙতে বাধ্য করবেন না, আমি মারা গেলে আপনারা প্রমাণ পাবেন দেশের 1 নম্বর ক্রিমিনাল কে। ওই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের দিকেই তার ইঙ্গিত, যেটা এরই মধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, বিভিন্ন ভিডিও তো পাচ্ছি। ওদিকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসিরউদ্দিনের ক্রমাগত মিথ্যাচার আসলে ভাইরাল হওয়ার কৌশল। এর জবাবে কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আমার বিজ্ঞ আলোচকগণ যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর বিএনপির শ্রদ্ধাভাজন মাহাদি আমিন যে বিষয়টি বললেন, এই বিষয়টি অন্যভাবে তিনি বলতে পারতেন। তিনি প্রথমত এই ঘটনার নিন্দা জানাতে পারতেন, কিন্তু তিনি নিন্দা না জানিয়ে তিনি সরাসরি বলে দিলেন যে ভাইরাল হওয়ার ধান্দা কিংবা ভাইরাল হওয়ার প্রবণতা। দেখেন, বাংলাদেশে বর্তমানে আমরা যে সময়ে বসবাস করছি, এই সময় আসলে কোনো ঘটনায় আসলে শুধুমাত্র ঘটনাই না, এই ঘটনাটা একই সাথে বাংলাদেশের জাতীয় লেভেলে প্রতিটা মানুষকে এখন টাচ করে। এবং এখানে ভাইরাল বলতে যে বিষয়টা বুঝিয়েছেন, যে এখানে সোশ্যাল মিডিয়ার যে আপনার একটা শক্তিমত্তা, সেই জায়গাটা কিন্তু নির্দেশ করেছেন। কিন্তু একটা বিষয় দেখেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আওয়ামী ফেসিবাদ যেই মেইনস্ট্রিম মিডিয়াকে কুক্ষিগত করেছিল, যারা জুলাই গণঅভ্যুত্থানের খবর প্রচার করতে দেয়নি, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের তরুণ জনতা, সাধারণ জনগণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নিজেদের বিকল্প মিডিয়ার মাধ্যমে কিন্তু হাসিনার বিরুদ্ধে তারা সফল করেছিল। সো আজকে যারা মনে করে যে মিডিয়ার আপনার নিয়ন্ত্রণ আরোপ করে সোশ্যাল মিডিয়া কিংবা বিকল্প মিডিয়ার মাধ্যমে যখন সত্য প্রকাশিত হয়, সেই সত্যকেও যারা চেপে ধরার চেষ্টা করে কিন্তু যখন পারে না, তখন তারা যখন বলে যে ভাইরাল হওয়ার চেষ্টা করছে, এটা খুবই দুঃখজনক। এবং এটার মাধ্যমে তারা মূল ঘটনাকে আড়াল করার চেষ্টা করছে। আমরা মনে করি যে জায়গা থেকে ওনাকে অ্যাড্রেস করা উচিত ছিল। যদি অ্যাড্রেস করা হতো, তাহলে আমরা যে সহমর্মিতা এবং যে আপনার সৌজন্য বোধের নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করি, যে নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্য কাজ করে যাচ্ছি, সেটা আরো উন্নত হতো এবং সেটার জন্য আমরা কাজ করতে পারতাম। কিন্তু অতীব দুঃখের বিষয়, এই বিষয়গুলোকে তারা একে ইগনোর করছেন এবং এটার মাধ্যমে তারা প্রমাণ করছেন যে ক্ষমতার দম্ভ এবং সাংগঠনিক সক্ষমতা মাঠ পর্যায়ে যেভাবে আপনার শক্তিমত্তাটা দম্ভ তাদেরকে পেয়ে বসেছে, এই বিষয়টি আমাদেরকে আশঙ্কা জানায়, আমাদেরকে ভয় দেখায় সত্যিকার অর্থে যে আমরা যে পরিবর্তন চেয়েছিলাম, সেই পরিবর্তন কি আমাদের এই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই হবে, নাকি নতুন করে নতুন গণঅভ্যুত্থানের পর আবার নতুন কোন শক্তি এসে পরিবর্তন। আচ্ছা আলাউদ্দিন, আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন এবং রাজনৈতিক সৌজন্যবোধের কথা বলছিলেন। আমি যদি এখন সোশ্যাল মিডিয়ার কয়েকটি ভিডিও ক্লিপের দিকেই যাই, সেটি হচ্ছে, আপনি নিজেও দেখেছেন নিশ্চয়ই, নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী প্রচারণার ভিডিও ফুটেজ, ভোটারদের সাথে তার যে কথোপকথন এবং যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচ নিয়ে বেশ সমালোচনা, নানান জায়গায় সমালোচনা, এবং বেশ অ্যারোগেন্ট হয়ে তাকে কথা বলতে দেখা গেছে। এই জায়গাগুলো কি আপনার মনে হচ্ছে না যে ব্যালটে নেতিবাচক প্রভাব ফেলবে? অবশ্যই। আপনি যে বিষয়টা বলছেন যে অ্যাপ্রোচ, অ্যাটিটিউড, এগুলো তো আসলে শাস্তি হয় না, এগুলো আসলে নীরব শাস্তি হয় যে কোনো জায়গায়। এটা শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি নয়, অন্য যারা যেই প্রার্থীরাই এই জনগণকে শুধুমাত্র ভোটের সময় তাদের কাছে গিয়ে বিনয় দেখাবে, তারপর তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, এই রাজনীতি আসলে যেই করবে সেই কিন্তু এখন পস্তাবে। আমরা এই বিষয়ে বলতে চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্য ভাইরাল হয়েছে, যে অ্যাটিটিউড ভাইরাল হয়েছে, আপনি নিশ্চয়ই অবজার্ভ করেছেন, সেখানে একজন পার্টি অ্যাক্টিভিস্ট সরাসরি তাকে চ্যালেঞ্জ করেছে, আপনাকে তো সারা বছর পাই না, আপনি এখন কিসের জন্য ভোট চাইতে এসেছেন? আপনি একটা বিষয় দেখেন, আপনার নির্বাচনের মাঠে রাজনৈতিক নেতা যখন জনগণের কাছে যায়, জনগণ, এবং বিশেষ করে এই ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির একজন সদস্য কর্তৃক কিন্তু ঘটনাটি ঘটেছে। এগুলো কিন্তু কোনো সাধারণ ঘটনা না। আপনি যদি একটা বিষয় দেখেন, আমি 2007-08 সালে যখন বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করি, তখন আমরা দেখেছি কিভাবে মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের তখনকার সভাপতিকে মেরে পিটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির তখনকার আওয়ামী লীগপন্থী যে কর্মচারীরা ছিল, তারা ওনাকে মেরে পিটিয়ে সূর্যসেন হলের দিকে নিয়ে গিয়ে রক্তাক্ত করে ক্যাম্পাস ছাড়া করেছিল। তারপর কিন্তু ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো রাজনৈতিক দল হিসেবে প্রবেশ করতে পারে নাই। আমি শুধু একটা বিষয় বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মচারী সমিতির মাধ্যমে যে সিন্ডিকেট আছে, আপনারা যারা অবগত আছেন, শুধুমাত্র কর্মচারী সিন্ডিকেট না, সেখানে রিজনাল সিন্ডিকেট আছে। যাই হোক, আমি এই বিষয়টাকে আমি আলাদাভাবে বলতে চাচ্ছি না, কিন্তু বিষয়টা বুঝতে হবে যে একজন ভোটার, সাধারণ ভোটার, তার সাইড থেকে আসলে যখন কোনো প্রার্থীকে চ্যালেঞ্জ করা,
অবশ্যই নাসিরউদ্দিন পাটোয়ারি হোক অন্য যে কেউ, তাকে আরো ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের তুমুল পরীক্ষা দিয়ে জনগণের কাছে আসলে এই সময়টা অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার ভিতরে বিনয় আছে, আপনার ভিতরে জনগণকে দেশের মালিক ভাবার প্রবণতা আছে, এবং জনগণের যে কোনো ন্যায়সঙ্গত অধিকার, ন্যায়সঙ্গত অ্যাপ্রোচ, ন্যায়সঙ্গত দাবি দেওয়া, ন্যায়সঙ্গত চ্যালেঞ্জকে আপনি যথাযথভাবে অ্যাপ্রোচ করার অবশ্যই আপনার দায়িত্বের ভিতরে পড়ে। যদি এবং সেই জনগণ যেই হোক না কেন, তিনি তো ভোটার। আপনি এই সময় ভোটারের সঙ্গে যে আচরণ, সেই আচরণের জায়গায় আপনি অবশ্য বলছিলেন এই কথাটা যে আসলে ভোটারের সঙ্গে আচরণ, ভোটার ক্যান আস্ক এনিথিং। আপনি যখন নির্বাচনী প্রচারণায় আসছেন, তিনি যে কিছু চাইতে পারেন, আপনি তাকে আগে থেকে চিনলেন, আপনি তাকে সেইভাবে তার সঙ্গে এক ধরনের খারাপ বিহেভ করলেন, এবং যেটা মানুষজন আসলে খুব সহজভাবে নেয়নি। এই বিষয়ে আপনার কি মতামত, সংক্ষেপে একদম? আমি এই বিষয়ে একেবারেই স্পষ্ট মতামত দিচ্ছি, যদি কোনো ভোটারের সাথে কোনো প্রার্থী অসৌজন্যমূলক আচরণ করে অথবা তার অ্যাটিটিউড যদি অ্যারোগ্যান্ট হয়, অবশ্যই তিনি নীরব ব্যালটের মাধ্যমে তার আপনার পানিশমেন্ট পাবেন। কিন্তু এটার সাথে কখনোই একটি পার্টির গুনস, যারা আসলে অস্ত্রশস্ত্র নিয়ে আপনার সংঘবদ্ধভাবে একজন নির্বাচনের প্রার্থীকে আক্রমণ করে, এটার সাথে আপনি কখনো মিলাতে পারেন? এটা অসম্ভব, এটা কখনোই তুলনীয় নয়। অবশ্যই নাসিরউদ্দিন পাটোয়ারির অথবা অন্য কারো অ্যাপ্রোচ যদি ওইরকম হয়, আমরা অবশ্যই এটাকে প্রত্যাখ্যান করি। আমরা এক বাক্যে আপনার উত্তরটা পেয়েছি। আমরা মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর কাছে যেতে চাই। সেটি হচ্ছে, আপনি নাটোর 1 আসনে স্বতন্ত্র প্রার্থী, যদিও সেখান থেকে বিএনপিরও প্রার্থী আছে। আপনাকে আমরা যদি বলি নিউজের ভাষায়, বিএনপির বিদ্রোহী প্রার্থী আপনি। দল থেকে বারবার সরে দাঁড়ানোর কথা বললেও আপনি সরে দাঁড়াননি। এখন আপনার আসলে মূল প্রতিদ্বন্দ্বী কে? ধানের শীষের প্রার্থী নাকি দাঁড়িপাল্লার প্রার্থী? ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। প্রথমত হচ্ছে, আমি বিদ্রোহী প্রার্থী না, আমি স্বতন্ত্র প্রার্থী। বিদ্রোহী বলে কোনো প্রার্থী থাকে না। হ্যাঁ, এটা বিষয়টা এক্সপেন্স করার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, আপনি স্বতন্ত্র প্রার্থী। হ্যাঁ, আপনার আমি যে কিছু এখানে আমি নির্বাচনে দাঁড়িয়ে কিছু বিষয় অভিজ্ঞতা হয়েছে আমার, যে আমার কাছে মনে হচ্ছে টোটাল নির্বাচনটা নিয়ে একটা ষড়যন্ত্র চলছে, এবং নির্বাচনের প্রার্থীদের অ্যাটিটিউড, টোটাল প্রার্থীদের অ্যাটিটিউড 14 সাল, 18 সাল, 24 সালের মতো নির্বাচিত হওয়ার, যার যেখানে প্রভাব আছে সেই প্রভাব তারা বিস্তার করার চেষ্টা করছে। এখানে সাধারণ মানুষকে, বিভিন্ন দলের সাধারণ মানুষকে গ্রেপ্তার করানো হচ্ছে বিভিন্ন প্রার্থী তার নেতাকর্মীদের মাধ্যমে। এটা ভোটারকে উপস্থিতি করতে একটা প্রভাবিত করবে। আর একটা বিষয়, যেটা কিছুক্ষণ আগে একটা কথা আসলো, বিকাশের বিষয়টা। অবশ্যই বিকাশের বিষয়টা দৃশ্যমান হয়েছে, এবং আমি মনে করি এই নির্বাচনের 7 দিন আগে টোটাল বিকাশ বা রকেট যেটাই হোক, এই টোটাল ব্যবস্থা বন্ধ করে দেওয়া উচিত। কারণ এটা ভোটারদেরকে এইটা প্রভাবিত করার একটা কৌশল ইতিমধ্যে যেই প্রার্থী হোক, যে যার জায়গা থেকে করার চেষ্টা করছে। তাই সেই কারণে আমি আজকে স্বতন্ত্র একজন প্রার্থী হিসাবে অনুরোধ করব যে বিকাশ ব্যবস্থাটা নির্বাচনের 7 দিন আগে থেকে নির্বাচনের পরের দিন পর্যন্ত টোটাল স্টপ রাখা উচিত। তা এটা, কারণ এটার মাধ্যমে সহজেই মানুষ ভোটকে কেনার একটা টেন্ডেন্সি বিভিন্ন ক্যান্ডিডেটের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। আরেকটা বিষয় আমার কাছে মনে হয়েছে, ডাকসুর মতো নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ ডাকসুতে যে সূক্ষ্ম যে কারচুপি হয়েছিল, এই নির্বাচনে সেই কারচুপি হওয়ার আশঙ্কা আমি দেখতেছি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে কোনো প্রার্থী তার সমর্থকদের দিয়ে ব্যালট পেপার নিজেরা ছাপায়া একটার কাছে 2টা যাবে, যে একটা ব্যালট নিবে আর বাক্সের মধ্যে হয়তো 2টা ব্যালট পৌঁছে দিবে। কারণ এখানে একটা সুকৌশল হবে যে আওয়ামী লীগের ভোটারদেরকে, হিন্দু ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসার জন্য বাধা দেওয়ার চেষ্টা করছে। এখন ওই ভোটারগুলো যখন আসবে না, তখন এই ভোটগুলাকে তারা তাদের মতন করে ডবল ভোট দিয়ে এবং সুকৌশলে ডবল ভোট দিয়ে এইটাকে ভোটারের উপস্থিতিটা দেখানো হবে। এটার সাথে আমার কাছে মনে হচ্ছে যে সরকারের বা নির্বাচন কমিশনে যারা জড়িত, তারাও কেউ জড়িত আছে কিনা আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এই যে আপনি এতগুলো কনসার্নের কথা বললেন, এগুলো কি আসলে আপনার ইনটিউশন, আপনার হাঞ্চ, নাকি ভোটের মাঠের বাস্তবতা? একটু এক্সাম্পল দিয়ে বলবেন প্লিজ। ভোটের মাঠের ভোটারদের মধ্যে আতঙ্ক, কারণ আজকে ক্যান্ডিডেটরা ভোটে দাঁড়াইছে, ভোটাররা ভোট কেন্দ্রে আসবে। এখন যদি ভোটাররা যদি আজকে হিন্দু পাড়ায় যায়, যদি বলে যে ভোট কেন্দ্রে যাও না, যারা অন্য মতাদর্শের তাদেরকে যখন বলবে যে ভোট কেন্দ্রে যাও না, তাহলে তো বুঝতে হবে যে তাদের মধ্যে কোনো না কোনো ইন্টেনশন আছে।
আর যেহেতু ডাকসুর অভিজ্ঞতা আমাদের কাছে কিছুটা আছে, আমাদের চাকসুর অভিজ্ঞতা কিছুটা আছে, তো এখানেও কিন্তু সেই অভিজ্ঞতাটা আমার কাছে মনে হয়েছে, এবং আমার কাছে অথেন্টিক এভিডেন্স নাই কিন্তু অথেন্টিক ইনফরমেশন আছে যে এই ভোটে এইভাবে জাল ভোট, কৌশলে জাল ভোট দেওয়ার একটা সুকৌশল পরিকল্পনা বিভিন্ন রাজনৈতিক দল যারা বিগত দিনে করেছে, ডাকসুতে বা চাকসুতে করেছে। এখানে এই পর্যায়ে যেতে চাই নূর মোহাম্মদ আবু তাহেরের কাছে। সেটি হচ্ছে, আপনি নিশ্চয়ই শুনছিলেন, নাটোর এক আসনের স্বতন্ত্র প্রার্থী। তিনি বেশ কিছু অভিযোগের কথা বলেছেন। ডাকসু চাকসুর মতো এক ধরনের ঘটনা ঘটতে পারে, তিনি এটা তার, যদিও তিনি বলছিলেন এভিডেন্স নাই, কিন্তু তিনি এটাকে ভোটারদের সংখ্যার কথা বলছেন। প্রার্থীদের আচরণ, উদ্ধত্ত, সাধারণ মানুষকে গ্রেফতার করা, বিকাশে টাকা চাওয়ার বিষয়টা আপনি শুনেছেন অবশ্যই। সূক্ষ্মভাবে কারচুপির আশঙ্কা করছেন এবং তিনি দাবি করেছেন বিকাশের মতো MFS সার্ভিসগুলো যেন ভোটের আগে 7 দিন বন্ধ করে দেওয়া হয় এবং ভোটারদের একটি সার্বিক আতঙ্কের কথা বলেছেন। আপনি একটু বলেন তো পরিস্থিতিটা আসলে কি, আপনাদের দৃষ্টিতে কি দেখেন? প্রথমত একমত, আমি টিপু ভাইয়ের সাথে একমত। নির্বাচনের আগে বিকাশ MFS সার্ভিসগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য প্রার্থী হিসাবে আমরা বলি, এটি কোনো রাজনৈতিক দল অথবা ব্যক্তির কোনো অশুভ চিন্তার মাধ্যম যেন মোবাইল ব্যাংকিং সার্ভিসটা না হয়ে যায়, এটি আমরা নির্বাচন কমিশনকে ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহ্বান করি। একই সাথে যেটি টিপু ভাই বলেছেন, ডাকসু রাকসু চাকসু, এটা টিপু ভাইদের রেটরিক। বাংলাদেশের মানুষকে যদি টিপু ভাই 12 কোটি 70 লাখ ভোটারকেই তার বক্তব্য মনে করেন, তাহলে বাংলাদেশ তো তার বক্তব্যের হয়তো ভ্যালিডিটি আছে। বা টিপু ভাই যে কথাটা বলেছেন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, আপনি হেরে গেলে এই সূক্ষ্ম কারচুপির কথা বলবেন। আমি তো মনে করি টিপু ভাইরা এই রাজনৈতিক বয়ানটা তৈরি করছে নির্বাচনে হেরে গেলে যেন সূক্ষ্ম কারচুপির নাম দিয়ে এটিকে সামনে জায়েজ করা যায় আর কি। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা একটা নির্বাচনকে তিনি নিজেই বলছেন যে এর কোনো আমার প্রমাণ নেই, দালিলিক প্রমাণ নেই, ইনফরমেশন আছে। আমার কাছেও ইনফরমেশন আছে টিপু ভাইরা এ ধরনের কথা বলে আগামী নির্বাচনে পরাজয়ের ব্যথাকে প্রশমন করার একটা চেষ্টা করছে আর কি, আমার কাছে ইনফরমেশন আছে। আচ্ছা, সেই জায়গায় আমরা যদি শুরুতে যেটা বলছিলাম আপনাকে, আপনারা সবাই শুনেছেন নিশ্চয়ই যে নির্বাচন কমিশন থেকেও এই যে ব্যবস্থাপনাগুলো, ওই যেটা বলছিলাম যে 2 দলই বলেছে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, ভোট পাহারা দিতে হবে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী করবেটা কি? 9.5 লাখের মতো সদস্য তারা নিয়োজিত থাকবেন এবং ডিজিটাল যে ইস্যুগুলো, সেই ইস্যুসগুলোর জন্য কিন্তু বেশ কিছু ব্যবস্থাপনা রাখা হয়েছে। নতুন এবার অনেকগুলো জিনিস আমরা দেখলাম, বডি অন ক্যামেরা, ড্রোন সার্ভেলেন্স। এই জিনিসগুলো কি ভোটের মাঠে এই সমস্যাগুলো সমাধান করবে না? অবশ্যই করবে, অবশ্যই। আজকে আপনি শেরপুরে দেখেন 4 ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয়েছে। এনিবডি ওয়াজ দেয়ার? কেউ কি পদক্ষেপ নিয়েছে? পত্রিকাতে শিরোনাম আসছে 4 ঘন্টা মারামারি হচ্ছে। ধরে নেন আমার পার্টি মারামারি করছে, টিপু ভাইয়ের পার্টি করছে, মিলন ভাইয়ের পার্টি করছে। একটা নির্বাচন কমিশনে এক্সিস্ট থাকা অবস্থায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশে বলবৎ থাকা অবস্থায় কিভাবে নির্বাচনের মাঠে একটি সংসদীয় আসনে 4 ঘন্টা ধরে সংঘর্ষ চলে? যদি এটি হয় তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তো নির্বাচন কমিশনকে সরি বলে দেন যে আপনারা পারছেন না। নির্বাচন কমিশন আমাদেরকে যেগুলো রেস্ট্রিকশন দিয়েছে আমরা সকল দল সেটি মেনেছি কিনা? আপনি পোস্টার নিষিদ্ধ করে দিয়েছেন, কোনো পোস্টার তো বাংলাদেশে করে নাই। আপনারা আমাদেরকে যা করতে বলেছেন আমরা করছি, কিন্তু কি হলো? টেরোরিজম কারা করছে, কারা হুমকি দিচ্ছে ভোটারদের? টিপু ভাই যেমনটি বললো, হিন্দুদেরকে কারা থ্রেট করছে না, দুর্বল মানুষদের, নট অনলি হিন্দু, দুর্বল মানুষদেরকে কারা থ্রেট করছে? প্রশাসন জানে না, ইন্টেলিজেন্স জানে না, নো ওয়ান ইজ টকিং, এভরিওয়ান ইজ সাইলেন্ট। এইটা এভাবে চলে না আর কি। আপনি দেখেছেন, আপনি প্রতিটা, আমি খুবই ক্ষুদ্র রাজনীতিবিদ, আমার বয়স খুবই কম, সিনিয়র রাজনীতিবিদরা এখানে আছে। আমি দেখেছি 2001 2008-কে দেখেছি যে একটি কেয়ারটেকার গভর্নমেন্ট যখন ইলেকশন করে তখন একটা বডি অ্যাপিয়ারেন্সটাই চেঞ্জ হয়ে যায়। আপনি নির্বাচিত সরকার অথবা একটা এক্সিস্টিং সরকারের পরে যে ইলেকটোরাল গভর্নমেন্ট যেটি, সেই গভর্নমেন্ট তার বডি ল্যাঙ্গুয়েজে, তার অ্যাপ্রোচে, তার অ্যাকশন এবং কর্মে জাতিকে বোঝাতে পারে যে আমরা কিন্তু একটা টাইট নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। হয়েছে কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কোনো অভিযান, বিশেষ অভিযান? টেরোরিস্টরা কি আমার দেশে নেই? আমার দেশে কি অস্ত্রবাজরা নেই? কোনো অস্ত্রকে আপনি কি কোনো নিউজে আপনি যমুনা টিভিতে দেখাতে পারবেন যে একটা বিশেষ অভিযান চলেছে নির্বাচনকে কেন্দ্র করে? সেটা আমি হতে পারি, সেটা আমার লোকজন হতে পারে, সেটা সামওয়ান কারো হতে পারে। বাংলাদেশে মনে হচ্ছে ইলেকশন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের রাজনীতিবিদদের উপরে ছেড়ে দিয়েছে ইলেকশন করার জন্য। ছেড়ে দিলে যা হওয়ার সেটি হবে আর কি। আপনি বলুন, আপনি যদি আমি চটচাট হই, আমাকে যদি নির্বাচনের কেন্দ্রে আঘাত করা হয়, পাল্টা প্রতিঘাত হবে। এটি বাংলাদেশের জন্য ভালো হবে না, এটি বাংলাদেশের জন্য কোনোভাবেই শুভ হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্টিল আমরা সাইলেন্ট দেখি, নির্বাচন কমিশনকে স্টিল আমরা
মানে আমাদের উপরে কোনো নজরদারি আছে বলে মনে হয় না, যাচ্ছে তাই হচ্ছে চলছে। আমি তো মনে করি বাংলাদেশের রাজনীতিবিদরা এখন অনেক ভালো অ্যাপ্রোচে চলছে, লিটল বিট অফ মানে অন্যান্য যে কোনো সময়ের চেয়ে রাজনীতিবিদরা দেশকে কারেকশন করার একটা সুযোগ নিয়েছে। এখানে অ্যাডমিনিস্ট্রেশন এবং ইলেকশন কমিশনের কোনো রোল আমি দেখতে পাচ্ছি না। জি, আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই শফিকুল হক মিলনের কাছে। সেটি হচ্ছে, আপনি নিজেও শুনছিলেন, টিপু ভাই বলছিলেন এবং হচ্ছে আমাদের আবু তাহেরও বলছিলেন, এই যে পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রিপারেশন তারা যে বারবার বলছেন, আবার ইন দ্য মিন টাইম ঘটনাগুলো ঘটছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ভূমিকা দৃশ্যমান হচ্ছে না। এই বাস্তবতায় আবার অভিযোগ উঠছে বেশিরভাগ ক্ষেত্রে সবগুলো ঘটনার সঙ্গে বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার বিষয়। সালাউদ্দিন আহমেদ কক্সবাজারে তার আসনে বলেছেন 12 ফেব্রুয়ারি বিএনপির ভূমিধস বিজয় হবে। তো এই ভূমিধস বিজয়ের পথে এই ঘটনাগুলো, এই অভিযোগগুলো, এই ইনসিডেন্টগুলো বাধা হচ্ছে না? ধন্যবাদ। আমি শুনছিলাম এবং আমি একটু বলে নিই আগে যে আগামী কালকে সকালের পরে অর্থাৎ বেলা 11টার পরেই আমাদের মাহেন্দ্রক্ষণ অর্থাৎ দীর্ঘদিন পর প্রায় আমার ধারণা 18-19 বছর পরে আমাদের চেয়ারম্যান মহোদয় রাজশাহীতে আসবেন এবং রাজশাহীর মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন। তো সেই জন্য রাজশাহীর মানুষ যে ধরনের আয়োজন করা প্রয়োজন সেটা কিন্তু আমাদের হচ্ছে না এই কারণে যে আমরা এখন সবাই নির্বাচনী একটা আচরণবিধির মধ্যে আছি। তা সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা যদি এই অবস্থাতে সংযত হয়ে, আপনি দেখেন স্টেজ বানাচ্ছে একেবারে সাদামাটা, কোথাও কোনো পোস্টার লিফলেট এই বিলানো, তারপরে প্রচার মিছিল এসব নাই। আমরা সব নির্বাচনের মধ্যে আছি। তার মানে কি, দেশের মানুষ একটা নির্বাচনকে, গ্রহণযোগ্য নির্বাচনকে অ্যাপ্রিসিয়েট করছে। তো সেক্ষেত্রে কিছু কিছু ত্রুটি তো আছেই, যেমন আমার স্থানীয়ভাবে রাজশাহীতেও আছে। আমরা বারবার প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এদের বিষয়ে আমরা রিটার্নিং অফিসারকে বলেছি, ডিসি মহোদয় এখন রিটার্নিং অফিসার, ইউনোর অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, কিন্তু কোনো প্রতিকার নেই। নির্বাচন আচরণবিধি বিষয়ে আমারও হয়তো লঙ্ঘন হতে পারে, অন্য কোনো পার্টিরও হয়তো হতে পারে, কিন্তু একেবারে যেগুলো বেসিক জিনিস, যেমন ধরেন ওই যে বানানো হয়েছে, বিলবোর্ড বানানো হয়েছে, আপনার একটা মাপ আছে, সেই মাপটা আমরা উপেক্ষা করছি। বারবার কমপ্লেন দেওয়ার পরে কোনো রকম কোনো প্রতিকার নেই। তারপরে হচ্ছে আপনার ওই অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারের তালিকাটা সেই অনেক দিনের পুরনো, মানে যারা 14 সালে, 18 সালে, 24 সালে যারা ছিল তাদেরকে আবার দেওয়া হয়েছে। তো এখানে যে একটা সংশয় কাজ করছে না তা কিন্তু না। তারপরে আমরা বলবো যে আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা বারবার করে বলেছি যে আমরা অতীতে যেতে চাই না, তবে অতীত থেকে শিক্ষা নিতে চাই, আমরা সামনের দিকে এগোতে চাই। এই জন্য কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয় বারবার জনগণকে এবং আমাদের পার্টির মধ্যে, পার্টির ভিতরে সবসময়তে উনি বলছেন যে আমরা কি করব। আমরা আসলে আমাদের যে সমস্ত কমলমতি স্টুডেন্টরা, বিশেষ করে আমাদের সন্তানেরা, তারা তাদের জীবন উৎসর্গ করে আমাদেরকে যে একটা পথ দেখানোর চেষ্টা করেছে, সেটা যদি আমরা ভুলে যাই, আজকে এটাকে আমরা ওই যে মুক্তিযুদ্ধের মতো হাইজ্যাক করা শুরু করেছি। জিয়াউর রহমান সাহেব মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন, কিন্তু একটা দল বলতো যে এটা ওদের নিজেদের পৈতৃক সম্পত্তি। আজকে আবার অনেকেরই টেন্ডেন্সি দেখি, যারা আমাদের সন্তানের মতো, তাদের টেন্ডেন্সি দেখি যে 36 দিনে ওরা হচ্ছে বাংলাদেশের সমস্ত কিছু করেছে। এইটা আর কি আর অনেককে আমরা জানি যে 3টার পরে তারা বাংলাদেশের নতুন মুক্তিযোদ্ধা হয়েছে। এগুলো কিন্তু আমরা দেখেছি। আমাদের পার্টির পক্ষ থেকেও কিছু ত্রুটি বিচ্ছুতি ছিল। আমরা 7,000 মতো নেতাকর্মীকে আমরা বহিষ্কার করেছি। আমাদের বক্তব্যটা একেবারে পরিষ্কার, আমরা অতীত থেকে শিক্ষা নেব, কিন্তু আমরা সামনের দিকে আগাবো। আমরা প্রতিহিংসা পরায়ণ হব না, আমরা প্রতিশোধ নিব না। আমাদের কিন্তু অনেক কিছু বলার আছে, করার আছে, আমাদের নেতাকর্মীদের চাপ আছে, অনেক বড় একটা দল, কর্মী সমর্থক, তারা দীর্ঘদিন এত একটা মানে ইয়ের মধ্যে ছিল যে তারা যে পরিমাণ নির্যাতিত হয়েছে তারা কাউকে বলতে পারেনি। আমার একটা কর্মীর নামে ধরেন 10টা মামলা, সে আমাকে বলতে পারেনি, কারণ আমার নামে 20টা মামলা।
আমি আরেকজনকে আমার সুপারিয়র মোস্ট যাকে তাকে আমি বলতে পারি তার জি নামে এক্স্যাক্টলি এই পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে তো সাড়ে আপনাদের চারশো যেতে মামলা। হয়েছে। শফিকুল হক মিলন, এবং আপনাকে আমাদের- ধন্যবাদ। আমি আমাদের এবার একটু দেশনেত্রী- মোহাম্মদ তাইফুল ইসলাম টিপুর কাছে যেতে চাই। সেটি হচ্ছে এই অংশটা আমরা একটু সংক্ষেপে করব, আমাকে একটু হেল্প করবেন। সেটি হচ্ছে বিএনপির যিনি প্রার্থী আপনার আসনে ধানের শীষে হয়ে নিজেরই লড়ছেন, তিনি তাকে নিয়ে একটি কুরুচিপূর্ণ বক্তব্যের দায়ে আপনাকে জরিমানা এবং মুচলেকা দিতে হয়েছে। যদিও মন্তব্যটা আপনি করেননি, আপনার দলেরই একজন নেতা তিনি করেছেন। আপনি আবার শুরুর অংশে প্রার্থীদের অসদাচরণ এবং নির্বাচনের মাঠে অসদাচরণের কথাগুলো বলছিলেন। ঘটনাটা আসলে কি হয়েছিল যে জন্য আপনাকে মুচলেকা দিতে হয়েছে, জরিমানা দিতে হয়েছে? আপনাকে আনমিউট করে নিতে হবে। যে তেমন কোনো ঘটনা ঘটে নাই। তো আবার যে বক্তৃতা করেছে আবার ওই ওখানে প্রোগ্রামে যে বক্তৃতা করছে সে কোনো প্রার্থীকে ডাইরেক্ট কোনো কথা বলে নাই, একটা গল্প বলেছে। একটা গল্প বলার পরিপ্রেক্ষিতে যেহেতু নির্বাচন কমিশন একটা করছে, একটা নিয়ম করছে, সেই নিয়মটা আমরা মেনেছি। কিন্তু আসলে কোনো প্রার্থী সম্পর্কে সে ব্যক্তিগতভাবে কোনো প্রার্থীর নাম উল্লেখ করে কোনো বক্তব্য দেয়নি বা কোনো কুরুচিপূর্ণ কোনো বক্তব্য করেনি। একটা প্রাসঙ্গিক ক্রমে একটা গল্প বলেছে। আর আরেকটা বিষয় যে তাহের ভাই যে কথাটা বললেন, আমি একটা কথা তাহের ভাই বলি, আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র দলের নেতা ছিলাম। আমি আপনারা কি করতে পারেন আর আপনারা কি করেন এই বিষয়গুলো কিন্তু আমি অনেক কিছু জানি। আজকে বিএনপি কিন্তু স্পষ্ট রাজনৈতিক দল। খালেদা জিয়া, তারেক রহমান যেটা বলে স্পষ্ট বলে। আপনাদের মতন একটা টিমকে আপনার গোপন সংগঠনে রাখা আর একটা টিমকে দৃশ্যমান রাখা, এইসব পলিসি দুই পলিসি কিন্তু বিএনপি করে না। তো সেই কারণে তাইফুল ইসলাম টিপুর সংযোগটি সম্ভবত কিছুটা স্থগিত। আমরা আবারও আসবো আপনার কাছে। এই অংশে আমরা একটু মার্কিন যুক্তরাষ্ট্র ইস্যুতে একটা বিষয় আসতে চাই, যদিও আমাদেরকে শুরুতেই মিলন ভাই যেটি বলছিলেন যে এটি আসলে এক ধরনের ক্লাইম্যাক্স। কেনই বা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বলতে হচ্ছে যে তারা কোনো দলের পক্ষ নয়? কারণ বলতে হচ্ছে এই জন্য, মিলন ভাই আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে বরগুনার 2 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী সুলতান আহমেদ তিনি একটি প্রচারণায় গিয়ে তিনি বলেছিলেন আমেরিকা এবার জামায়াতে ইসলামের উপর নির্ভর করে অগ্রসর হচ্ছে। এদিকে ঢাকায় আজ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি ইসির সঙ্গে যে দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে তিনি এই বিষয়টি কনফার্ম করেছেন, যেটা গণমাধ্যম কর্মীদের সঙ্গেও তিনি বলেছেন, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র আসলে কোনো দলের পক্ষে নয়। আমার প্রশ্নটা মূলত হচ্ছে কার কাছে, আবু তাহের ভাইয়ের কাছে। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রর উপর নির্ভর করা অথবা তারা কেউ কারো উপর নির্ভর করা, এটা বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে 24 পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে কেন এত ইম্পর্টেন্ট হচ্ছে, অথবা ভোটের মাঠে কেনই বা আপনাদের প্রার্থীদেরকে এসব বলতে হচ্ছে? মাননীয় উপস্থাপক, আমাকে সময় কিন্তু কম দেওয়া হচ্ছে। জি, আমি আবারও আসবো আপনার কাছে। আপনার সংযোগটা বিচ্ছিন্ন ছিল, আমি আসবো, ফিরবো আপনার কাছে। আপনাকে তো আমার বক্তব্যটা আপনার পুরোপুরি দেওয়ার সুযোগ দিচ্ছেন না। জি, আমি আপনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিব, আমি বলেছি আপনাকে। জি, আপনার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আমি আবারও সুযোগ দিচ্ছি। আমরা আগে এই প্রশ্নটা শেষ করে আসি। আমি 20 সেকেন্ড সংযোগটা কম, 20 সেকেন্ড মতো আমার সংযোগ ছিল না, কিন্তু আপনি আমাকে সময়টা কম দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার উত্তরটা দেন। আমরা মনে হয় আপনারা সবাই অ্যালাউ করলে আমি ওনাকে সময়টা দেই। জি প্লিজ, আপনি কন্টিনিউ করবেন। টিপু ভাই কন্টিনিউ করবেন। তো যে কথাটা আমি বলছিলাম যে আমি এই ফ্যাসিবাদের পতনের পরে আমি মনে করছিলাম যে দেশে একটা সুস্থ রাজনীতি আসবে, কিন্তু ফ্যাসিবাদের পতনের পরে দেখতেছি যে একটা নতুন, যারা কখনোই রাজনীতি করে না এখন তারা বড় বড় রাজনীতিবিদ হয়ে গেছে, যার কারণে দেশের সামনের দিনগুলোতে সংকট কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আইজি সাহেব যে কথা বলছেন, যে আইজি সাহেব বলছেন যে নিরাপত্তা দিবেন, আইজি সাহেবের টোটাল ম্যানেজমেন্টই তো নিষ্ক্রিয়। আজকে আবার আওয়ামী লীগ ধরার নামে তারা সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে। আইজি সাহেব এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। তো আপনার ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করবে সরকার, সেখানে যদি আতঙ্কের সৃষ্টি করে তাহলে সেই ভোট তো নিরপেক্ষ হবে না, সেই ভোট তো গ্রহণযোগ্য হবে না। তো সেই কারণে আপনার এই বিষয়গুলি তো স্পষ্ট করতে হবে, সরকারকে স্পষ্ট করতে পারে সরকার কি চাই। আজকে আপনার আওয়ামী লীগের যে ভোট আপনারা বলছেন 2 তলাতে, অনেক প্রার্থী দেখতেছি সেটা জামাত ইসলাম হোক আর অন্য দলের হোক, আজকে আওয়ামী লীগের ভোটারের দ্বারস্থ হচ্ছে। আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদী হয় তা আওয়ামী লীগের ভোটারদেরকে আপনার দ্বারস্থ হচ্ছেন কেন? আর আপনাদের সাথে যখন জামাত ইসলাম হোক আর অন্য দলের প্রার্থী হোক, তাদের কাছে যখন আওয়ামী লীগের ভোটাররা যাচ্ছে তখন তারা নিরাপদ হয়ে যাচ্ছে, তাদেরকে আর পুলিশ গ্রেপ্তার করছে না। কিন্তু যখন নিরপেক্ষ
কোন প্রার্থীর পক্ষে যাচ্ছে তখন পুলিশ গ্রেপ্তার করছে। এই বিষয়গুলি তো দ্বৈত নীতি হচ্ছে না। আপনাকে স্পষ্ট করতে হবে তো যে নিরপেক্ষ নির্বাচন, আমি মনে করি যে এই সরকার এবং এই নির্বাচন কমিশন একটা ছোট যোগ্যতার ভূমিকা পালন করছে। নির্বাচনের দিন আমি মনে করছি, আমি জানি তো রাষ্ট্রবাদী শিবির, ছাত্র শিবির বা রাজনীতির যে ইতিহাস, সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এখানে আগামী নির্বাচনের দিন সারা বাংলাদেশের যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আগে থেকে যদি সজাগ না হয়, তাহলে নির্বাচন দিন অনেক ব্লাডশিট হওয়ার সম্ভাবনা আছে। আমি সেই কারণে আমি বলবো, নির্বাচন যদি নিরপেক্ষ করতে চাই, নির্বাচন যদি গ্রহণযোগ্য করতে চাই, আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জনকে ক্ষমতায় বসাই দেওয়ার একটা প্রবণতা আছে। তাহলে স্পষ্ট বলে দিতে হবে সরকারকে, অমুক জায়গায় অমুক এমপি হবে, অমুক জায়গায় অমুক এমপি হবে, অমুক জায়গায় নির্বাচনে খেলার দরকার নেই তো। জি, তাইফুল ইসলাম টিপু, আমরা বেশ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কনসার্ন আপনার কাছ থেকে জানতে পারলাম। যে আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আগের প্রশ্নে যদি ফিরে যাই, নূর মোহাম্মদ আবু তাহের, একটু সংক্ষেপে বলতে হবে, প্রশ্নটা করাই আছে আপনাকে। না, টিপু ভাইয়ের প্রশ্নের উত্তর দিয়ে টিপু ভাই বলেছেন উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছেন। আমি জানি আমরা সিনিয়র রাজনীতিবিদদের কাছে একটু যুক্তি নির্ভর তথ্য আশা করি। টিপু ভাইরা সিনিয়র রাজনীতিবিদ হিসেবে আমাদের মতো তরুণদের কাছে কি বার্তা দিচ্ছে? দল নমিনেশন না দিলে বিদ্রোহে নির্বাচন করতে হয়, তারা মানে দলের চেইন অফ কমান্ড মানেন না, এমন একটি টিপু ভাইদের টিমই তো বাংলাদেশ তৈরি হয়ে আছে। দল বলুক অথবা না বলুক, আমার স্বার্থে আমি সবকিছু করব, এমন রাজনীতি জামাত ইসলামী করে না। আপনি আপনাদের মতো সিনিয়র রাজনীতিবিদরাও গুপ্ত করে। হ্যাঁ, আমরা গুপ্ত রাজনীতি করেই তো আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দকে হারিয়ে ফেলেছি। আমাদের দলের নেতৃবৃন্দ বিদেশ থেকে এসে ফাঁসির দড়ি পড়েছে গুপ্ত রাজনীতি করেই তো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা গুপ্ত রাজনীতিবিদদেরকেই তো সকল পোস্টে নির্বাচিত করেছে, আপনার বিশ্ববিদ্যালয়ের ছেলেরা। এগুলো কথা বলে বাংলাদেশের টিপু ভাই, বাংলাদেশের মানুষের টোনটা একটু বোঝেন। আমরাও এই আপনাদের কাছ থেকে শিখতে চাই। এই স্টাইলে যদি কথা বলেন, রাজনীতির স্টাইলে চলবে না ভাই। বা এই প্রজন্মকে, এই প্রজন্মের টোন ভাষা আপনারা একটু উপলব্ধি করেন। কথায় কথায় জামাতকে ব্লেম করেন। আপনি আপনি আপনার আপনি আমি আশা করি আপনি দলে রিসেন্ট ফিরবেন নির্বাচনের পরে। আর এইরকম অভিযোগ আমরা যদি তুলি, বিএনপির প্রতি শতগুলো অভিযোগ তুলতে পারবো। বাংলাদেশ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটা দারুণ রাজনীতি করতে চাই। বিশেষ করে আমি আমাদের তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে বলি যে আমরা আপনাদেরকে রেসপেক্ট করে আপনাদের কাছে শিখতে চাই। কথায় কথায় ষড়যন্ত্র তত্ত্ব, এই কথায় কথায় অন্যকে ব্লেম করা, এই ব্লেম গেমগুলো বাদ দিয়ে আমরা দেশের জন্য কি করতে পারবো সেই প্যাকেজগুলো নিয়ে হাজির হই। সেকেন্ডলি, আপনি আমার প্রশ্ন এসেছেন যুক্তরাষ্ট্র নিয়ে। যুক্তরাষ্ট্রের খুব সংক্ষেপে আমাদের দলের যিনি কথা বলেছেন অ্যাবসলিউটলি একটা তার পক্ষ থেকে ব্লান্ডার। আমরা বলি যে যুক্তরাষ্ট্র তার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, তাদের পারপাস আছে, তাদের স্বার্থ আছে, তারা তাদের স্বার্থে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে। আমরাও কথা বলি, বিএনপি কথা বলে, প্রত্যেকটি রাজনৈতিক দল কথা বলে। আমরা মনে করি কোন দূতাবাস থেকে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে না। বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে আগামী 12 তারিখের নির্বাচনে 12,70,00,000 ভোটারের মধ্য দিয়ে। জি, আপনাকে ধন্যবাদ। আলাউদ্দিন মোহাম্মদের কাছে আসতে চাই। প্রশ্নটা ওই যুক্তরাষ্ট্রের ইস্যুটাতেই, যেটি হচ্ছে, আমি যদি বলি আপনাদের 24 দফা ছিল, আপনাদের নতুন রাজনৈতিক যে বন্দোবস্তের কথাগুলো ছিল, সেই জায়গা থেকে পরবর্তীতে সবশেষ আপনারা এখন জামায়াতের সঙ্গে জোট করলেন, জোট করার পরে আপনারা এখন নির্বাচনী জোটে আছেন। এই যে স্ববিরোধিতার মধ্যে পড়ে গেলেন কিনা, যে আপনারা তো কোনো রাষ্ট্রের উপর নির্ভর করার কথা না এবং অন্য কোনো রাষ্ট্রের উপরও নির্ভরশীল হয়ে থাকার যে বিষয়গুলো, এগুলো তো আপনারা অ্যাভয়েড করেছেন সবসময়, কিন্তু আবার ওই যে নির্ভর করে অগ্রসর হওয়ার কথাগুলো ভোটের মাঠে বলা, কিভাবে বলবেন, বিশ্লেষণ করবেন কি? আলাউদ্দিন মোহাম্মদ। ও সরি, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি ভাবছি নূর মোহাম্মদ ভাইকে ইয়ে করেছেন। প্রথমত, আপনি নির্বাচনী রাজনীতি যেই ভাবে চলে, হ্যাঁ, নির্বাচনী রাজনীতিতে আপনাকে ভোটারের কাছে যেতে হবে এবং যে একশো নির্বাচন করবেন আপনাকে নির্বাচিত হয়ে আসতে হবে। আপনি নির্ভরশীলতা রাজনীতি বলেন, রাজনীতিতে না, শুধু সমাজে আমরা সবাই একে অপরের সাথে আন্তঃসম্পর্কে, আন্তঃনির্ভরশীলতা সম্পর্কে কিন্তু আবদ্ধ। এখানে কিন্তু এমন না যে বিএনপি জামাতের উপর নির্ভরশীল না, আপনার জামাত এনসিপির উপর নির্ভরশীল না, অথবা এনসিপি বিএনপির উপর নির্ভরশীল না। সমাজের মধ্যে আপনি যখন গণতন্ত্র বলবেন, প্রতিটা রাজনৈতিক দল একে অপরের সাথে আপনার নির্ভরশীলতা সম্পর্কে আবদ্ধ। সো নির্ভরশীলতা সম্পর্কটাকে আমরা রেসপেক্ট করি। এবং অবশ্যই আপনি যদি বলেন, ধরেন যখন আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় নির্বাচন করেছিল, সেই নির্বাচনে কিন্তু বিএনপি তাকে সহযোগিতা করে না করার কারণে কিন্তু তার যে বিএনপির প্রতি নির্ভরশীলতা ছিল, বিএনপি জোটের প্রতি নির্ভরশীলতা ছিল, সেটা অনুভব করে নাই। না করার কারণে কিন্তু বাংলাদেশ থেকে আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে। তো বাংলাদেশে আপনি এই জায়গাটা কখনোই নির্ভরশীল অথবা মানে একক দাঁড়ানো মানে যে কারো সহযোগিতা লাগবে না অথবা কারোর সাথে আপনি সমন্বয় করবেন না, এটা কখনোই বলা যায় না। আর একটা বিষয় হলো যে এনসিপি না, শুধু বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল
যার যতটুকু সক্ষমতা আছে ততটুকু সক্ষমতা নিয়ে জনগণের কাছে যাবে, এটাই স্বাভাবিক। এখানে আপনি কোন রাজনৈতিক দলকে কখনোই আপনার যে সে কেন এতটুকু সক্ষমতা অর্জন করতে পারে নাই, অথবা কেন সে জনগণের কাছে যেতে পারে না, অথবা যাওয়ার জন্য কেন সে আপনার এই রাস্তা অবলম্বন করে কথা বলতে পারবেন না। এখানে আপনি যদি মনে করেন যে এটা প্রচলিত নয়, যে রাস্তাটা আসলে আইন সিদ্ধ নয়, যে রাস্তাটা বৈধ নয়, যদি সেই রাস্তা অবলম্বন করে থাকে তাহলে অবশ্যই আপনি বলতে পারেন। কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে জনগণের কাছে যাওয়ার জন্য এখানে নিয়মতান্ত্রিক রাজনৈতিক অনেকগুলো পথের মধ্যে কোন একটা পথ, নির্দিষ্ট পথ অবলম্বন করার পর যদি মনে হয় তাকে এখানে ভিলিফাই করা হয়, তাহলে আমার মনে হয় এই ধরনের চিন্তা, এই ধরনের প্রশ্ন আসলে আমাদের গণতন্ত্রকে বিপন্ন করবে। গণতন্ত্রের প্রতিটা রাজনৈতিক দল, প্রতিটা নিবন্ধিত দল যেভাবে নির্বাচন করার অধিকার রাখে, প্রতিটা আপনার রাজনৈতিক শক্তি সমাজে আপনার রাজনীতি করার অধিকার রাখে, বাংলাদেশের জনগণের জন্য কাজ করার অধিকার রাখে, জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অধিকার রাখে। এনসিপি আজকে ঐতিহাসিক প্রয়োজনে রাজনৈতিক অ্যালায়েন্সে আবদ্ধ হয়েছে এবং এই অ্যালায়েন্সটি আশা করছি আগামী দিন বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দিবে। আগামী দিনের যে রাজনীতি, সে রাজনীতির যে ল্যান্ডস্কেপ, গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একটি দল হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব বাংলাদেশের রাজনীতিকে পুরনো বাইনারিতে না ফেলে বাংলাদেশের রাজনীতিকে জনবান্ধব, নাগরিক বান্ধব এবং ওয়েলফেয়ার বান্ধব একটি রাজনৈতিক আপনার ল্যান্ডস্কেপে পরিণত করার, সেই জায়গায় এনসিপি ঐতিহাসিক দায়িত্ব পালন করে আসছে। জি, আপনাদের বক্তব্যগুলো পেলাম। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আজকের রাজনীতির আয়োজনে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। নির্বাচনকে ঘিরে আস্থা ও আশঙ্কা দুটোই বাড়ছে সমান্তরালভাবে। সব দল শান্তিপূর্ণ নির্বাচনের কথা বললেও বক্তব্যে কঠোরতার ইঙ্গিত। এসব সাধারণ ভোটারদের মনে স্বস্তি দিতে পারছে কি? সবার আশা এই পাহারা এবং সতর্কতা যেন শেষ পর্যন্ত সহিংসতায় রূপ না নেয়, গণতন্ত্রের স্বার্থে ব্যালটের লড়াই যেন ব্যালটেই সীমাবদ্ধ থাকে। দর্শক, রাজনীতির আয়োজন আজ এই পর্যন্তই। আমরা ফিরবো আগামীকাল ঠিক একই সময়ে। থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।